গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত বাড়ি। ভাঙা জানালা, ফাটা দরজা আর দেওয়ালের গায়ে লেগে থাকা সময়ের কালচে দাগ। অনেক বছর আগে এখানে ছিল শ্মশানের কর্মীদের বাসস্থান। আজ সেই শ্মশান নেই, কিন্তু আগুনের গন্ধ এখনো ভেসে আসে। লোকেরা বলে রাত গভীর হলে ওখানে আগুনের লিলিহান শিখা দেখা যায়, আর শোনা যায় শোকগাথা গান, যেন মৃতেরা এখনো তাদের গল্প শেষ করেনি। আজ আমরা শুনব সেই বাড়ির অদ্ভুত ভয়ঙ্কর কাহিনী, যেখানে ছায়ারা নড়ে ওঠে আর মৃত্যুও থেমে যায় না জীবিতদের জন্য। প্রস্তুত থাকুন, কারণ একবার এই গল্পে ঢুকে পড়লে ফিরে আসা সহজ নয়। গঙ্গার তীরে বসে থাকা ছোট্ট এক গ্রাম, নাম ভাটপাড়া। দিনের বেলায় শান্ত, কিন্তু রাত নামলেই গ্রামটা যেন কেমন এক অদৃশ্য ভারে ঢেকে যায়। গ্রামের এক প্রান্তে বড় রাস্তা থেকে একটু ভেতরে জঙ্গলের আড়ালে দাঁড়িয়ে আছে এক পুরনো 2 তলা বাড়ি। গ্রামের লোকেরা একে ডাকে শ্মশান বাড়ি। এই বাড়ির পাশেই ছিল ভাটপাড়া শ্মশান ঘাট। প্রায় 30 বছর আগে যখন শ্মশান বন্ধ হয়ে যায়, তখন এই বাড়িটাও খালি হয়ে যায়। বাড়িটি ছিল শ্মশানের কর্মীদের থাকার জায়গা। যারা চিতা সাজাতেন, শেষকৃত্যের ব্যবস্থা করতেন, তারাই এখানে থাকতেন। শ্মশান বন্ধ হওয়ার কিছুদিন পর এক রাতেই পুরো পরিবার নিখোঁজ হয়ে যায়। কেউ জানে না তারা কোথায় গেল। তারপর থেকে এই বাড়িতে আর কেউ থাকেনি। শোনা যায় রাত গভীর হলে বাড়ির জানালায় লালচে আগুনের আলো জ্বলে ওঠে। ভেতর থেকে ভেসে আসে শোকগাথা গান, আর মাঝে মাঝে শোনায় মানুষের কান্না। কেউ কাছে যেতে চায় না। এমন সময় কলেজ পড়ুয়া 4 বন্ধু, আরিজ, তন্ময়, সোহা আর রিমি শুনতে পায় এই গল্প। তাদের মধ্যে তন্ময় বরাবরই ভূতের গল্পে অবিশ্বাসী। সে বলে, সব ফালতু কুসংস্কার, এসব বাড়িটারি ভুতুড়ে নয়, বরং লোকেরা বানিয়ে বলে। আরিজ, যিনি ফটোগ্রাফি করতে ভালোবাসে, সঙ্গে সঙ্গে প্রস্তাব দেয়, চলো আজ রাতেই যাই শ্মশান বাড়িতে, ক্যামেরা নেব, ভিডিও করব, প্রমাণ হয়ে যাবে ভূত বলে কিছু নেই। সোহা আর রিমি প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু কৌতূহল আর বন্ধুদের জোড়াজুড়িতে শেষমেশ তারা রাজি হয়। পরিকল্পনা হয় রাত 10:30টায় তারা বাড়ি থেকে বের হবে, সোজা শ্মশান বাড়িতে গিয়ে রাত কাটাবে। রাত 10:50। 4 জন হাতে টর্চ লাইট, আরিজের ব্যাগে ক্যামেরা আর কিছু খাবার। রাস্তা যত ভিতরে যাচ্ছে ততই নীরবতা যেন গাঢ় হচ্ছে। দূরে কোথাও ঝিঁঝি পোকা ডাকছে, আর বাতাসে কেমন এক পোড়া কাঠের গন্ধ ভেসে আসছে। প্রায় 20 মিনিট হেঁটে তারা পৌঁছে যায় সেই বাড়ির সামনে। বাড়ির গায়ে পুরু শ্যাওলা, জানালার কাঁচ ভাঙা, কাঠের দরজা আধ খোলা। তন্ময় হেসে বলে, দেখো কিছুই নেই, ঢুকে পড়ি। ভেতরে পা দিতেই তারা অনুভব করে বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। মেঝেতে ছড়ানো শুকনো পাতা কচমচ শব্দ করছে। দেওয়ালের গায়ে ফিকে রঙে আঁকা অদ্ভুত নকশা, যেন কেউ চুন দিয়ে গোল গোল ঘের এঁকেছে। সোহা হালকা কাঁপা গলায় বলে, এগুলো কি চিহ্ন? এরকম আগে কোথাও দেখেছ? রিনি বলে, না, কিন্তু দেখলে মনে হচ্ছে কিছু আটকানোর জন্য বানানো হয়েছে। তারা ভেতরের ঘরগুলো ঘুরে দেখতে থাকে। একটিতে পুরনো কাঠের খাট, আরেকটিতে ভাঙা মাটির কলস, আর এক কোণে একটা ছাই ভর্তি লোহার বালতি। হঠাৎ আরিজের ক্যামেরা ঝিকমিক করে নিভে যায়। অদ্ভুত ব্যাপার, ব্যাটারি তো পুরো চার্জ ছিল, সে বলে। ঠিক তখনই উপরের তলার দিক থেকে খুব মৃদু একটা শব্দ আসে, যেন কেউ ধীরে ধীরে পায়ে হেঁটে হাঁটছে। সবাই থমকে দাঁড়ায়। তন্ময় ফিসফিস করে বলে, হয়তো ইঁদুর, চলো দেখি। তারা সিঁড়ি বেয়ে উপরে ওঠে। সিঁড়িগুলো পচে গেছে, প্রতিটা ধাপে চাপ দিলে কট করে আওয়াজ হয়। উপরে গিয়ে দেখে একটা লম্বা করিডর, দুপাশে কয়েকটা দরজা। করিডোরের শেষে এক জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে। তারা প্রথম ঘরে ঢুকতেই একটা তীব্র পোড়া চুলের গন্ধ নাকে আসে। ঘরের এক কোণে একটা ছোট চিতা কাঠ সাজানো, যেন কালই কেউ এখানে দাহ করেছে।
তার পাশে একটা ভাঙা পিতলের থালা, যাতে শুকিয়ে যাওয়া ফুল আর কিছু ছাই। রিমি হঠাৎ লক্ষ্য করে যে ঘরের মেঝেতে এক ফোঁটা লাল তরল পড়ে আছে। সুহার টর্চের আলো ফেলতেই দেখা যায় সেটা রক্ত। ঠিক তখনই করিডরের অন্য প্রান্তে দরজা আস্তে করে খুলে যায়, আর ভেতর থেকে ভেসে আসে গভীর করুণ গলার এক গান। দগ্ধ দেহের শ্বাস থেমে যায়, কিন্তু ছায়ারা থাকে। চারজন একে অপরের দিকে তাকালো। গানটা স্পষ্ট হচ্ছিল, শীতল শ্বাসরুদ্ধ করা এক সুর, যা মনে হচ্ছিল যেন মৃত মানুষের বুক থেকে বেরোচ্ছে। তন্ময় সাহস করে বলে, চলো দেখি কে আছে। তারা ধীরে ধীরে করিডোরের শেষে এগোতে লাগলো। টর্চের আলো যেন ভারী হয়ে এসেছে, বাতাস ঠান্ডা হয়ে বরফের মতো লাগছে। দরজার ফাঁক দিয়ে দেখা গেল ঘরের ভেতর এক ধূসর রঙের আলো ছড়িয়ে আছে, যেন চাঁদের আলো নয়, অন্য কিছুর প্রতিফলন। আরিজ প্রথমে ক্যামেরা তুলল, কিন্তু বোতাম চাপতেই ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সে ফিসফিস করে বলল, ক্যামেরা আবার কাজ করছে না। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরের মাঝখানে বসে আছে এক মহিলা, সাদা শাড়ি, চুল খোলা, মুখ পুরো নুয়ে পড়া, দেখা যাচ্ছে না। তার সামনে একটা ছোট্ট চুলোর মতো কাঠামো, যার ওপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। গানটা তার গলা থেকেই আসছে। হঠাৎ সে গান থামালো, ধীরে ধীরে মুখ তুলল। চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত, যার ভেতরে যেন গাঢ় লালচে আগুন জ্বলছে। রিমি দম আটকিয়ে পিছিয়ে গেল। সোহা কাঁপা গলায় বলে উঠল, চলো এখান থেকে, এক্ষুনি। কিন্তু তন্ময় যেন জমে গেছে। তার চোখ ওই মহিলার চোখের গর্তে আটকে আছে। মহিলা ধীরে ধীরে উঠে দাঁড়ালো আর পা ঘষে ঘষে তাদের দিকে এগোতে লাগল। প্রতিটা পদক্ষেপের সঙ্গে মেঝের কাঠ কেচে যাওয়ার আওয়াজে গা কাঁটা দিয়ে উঠছে। হঠাৎ দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। টর্চ নিভে গেল। অন্ধকারে শুধু শোনা যাচ্ছে তীব্র শ্বাস প্রশ্বাস আর সেই পায়ের ঘষে চলার শব্দ। সোহা আতঙ্কে চিৎকার করে উঠল, আরিজ, দরজা খোলো। আরিজ দরজায় ধাক্কা মারছে, কিন্তু দরজা যেন পাথরের মতো শক্ত। রিমি হঠাৎ অনুভব করল তার কাঁধে ঠান্ডা, হাড় কাঁপানো একটা হাত পড়েছে। সে পিছন ফিরে তাকাতেই দেখতে পেল মহিলার মুখ প্রায় তার মুখের কাছে, আর ঠোঁটের কোণ থেকে কালো তরল গড়িয়ে পড়ছে। ঠিক তখনই ঘরের চারপাশে ছায়ারা নড়াচড়া শুরু করল। দেয়ালের কোণে কোণে অস্পষ্ট মানবাকৃতি দাঁড়িয়ে আছে। কারো হাত নেই, কারো মুখ নেই, কিন্তু তারা ধীরে ধীরে ঘিরে ফেলছে। তন্ময় হঠাৎ গলা কাঁপিয়ে বলে উঠল, এরা ছায়া নয়, এরা শ্মশানের আত্মা। পরের মুহূর্তেই সব কিছু থেমে গেল। গান নেই, পায়ের আওয়াজ নেই, এমনকি বাতাসও থমকে গেছে। শুধু ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মহিলা, আর তার চোখের গর্তে আগুনের আলো মিটমিট করছে। সে একদম ধীরে বলল, তোমরা ফিরেছ ৩০ বছর পর। তারপর ঠান্ডা বাতাসের এক ঝাপটা চারজনকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল। দরজার ওপারে এসে তারা দেখল এখনও রাত, কিন্তু বাড়িটা যেন আরও পুরনো, আরও ভগ্নপ্রায়, যেন বহু বছর কেউ এখানে পা রাখেনি। আরিজ চারপাশে তাকিয়ে বলল, আমরা কতক্ষণ ওখানে ছিলাম? রিমি কাঁপা গলায় জবাব দিল, মনে হয় সময় এখানে থেমে আছে। ঠিক তখনই তারা শুনল দূরে শ্মশানের দিক থেকে ভেসে আসছে সেই একই গান। চারজন দরজার বাইরে এসে দাঁড়িয়েছে, কিন্তু সেই গান যেন দূরের শ্মশান ঘাট থেকে স্পষ্ট হয়ে আসছে। তন্ময় ফিসফিস করে বলল, আমরা যদি ওদিকেই যাই তাহলে হয়তো জানতে পারবো আসল ব্যাপারটা। রিমি সঙ্গে সঙ্গেই মাথা নাড়ল, পাগল নাকি? ওইদিকে গেলে ফিরবো না আমরা। কিন্তু সোহা বলল, যদি না যাই তাহলে আমরা কখনোই জানতে পারবো না কেন ওই মহিলা আমাদের ৩০ বছর পর বলল। শেষমেশ চারজনই ধীরে ধীরে শ্মশান ঘাটের পথে হাঁটতে শুরু করল। পথটা ভাঙা, কাদা আর শুকনো পাতায় ঢাকা। মাঝে মাঝে গাছের ডাল হাওয়ায় নড়ে চমকে দিচ্ছে। টর্চের আলোতে দেখা যাচ্ছে পথের ধারে কিছু ভাঙা শবদাহের চুল্লি, পুরনো,
শ্যাওলা জমে গেছে। গানটা যত কাছে আসছে বাতাস তত ঠান্ডা হচ্ছে, আর এক অদ্ভুত পচা গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ তারা দেখল শ্মশানের মাঝখানে একটা বড় পাথরের বেদি, আর তার উপর বসে আছে ঠিক সেই মহিলা। চারপাশে অগণিত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, মাথা নিচু, নিঃশব্দে। তন্ময় গলা শুকিয়ে গিয়ে বলল, এরা জীবিত না মৃত? মহিলা গান থামিয়ে ধীরে ধীরে তাদের দিকে তাকালো। এবার তার চোখের গর্তের আগুন আরও জ্বলে উঠেছে। সে বলল, এই জায়গা, এই শ্মশান ৩০ বছর আগে রক্তে ভেসে গিয়েছিল। চারজনের শরীর জমে গেছে। মহিলা কথা চালিয়ে গেল, একটা অভিশাপ পড়েছিল এখানে। যেইখানে আসে সে হয়ে যায় এই মৃতদের অংশ। ৩০ বছর আগে তোমাদের মতো ৪ জন এসেছিল, কিন্তু তারা ফেরেনি। সোহা কাঁপা কাঁপা গলা জিজ্ঞেস করল, তাদের কি হয়েছিল? মহিলা ধীরে হাত তুলতেই চারপাশে ছায়াগুলো এগিয়ে এলো। আলোতে দেখা গেল ওরা মানুষ নয়, বরং কঙ্কাল, যাদের চোখের গর্তে আগুনের বিন্দু জ্বলছে। এক কঙ্কাল এগিয়ে এসে রিমির মুখের কাছে মুখ আনলো, যেন কিছু গন্ধ শুকছে। আরিজ হঠাৎ চিৎকার করে বলল, আমরা এখানে থাকার জন্য আসিনি, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। মহিলা অদ্ভুতভাবে হাসল, একটা ভাঙা গলগলে আওয়াজে, ফেরার পথ নেই, তোমাদের ছায়া ইতিমধ্যেই এখানে আটকে গেছে। তারা পিছন ফিরে দেখতে পেল পথের ওপরে তাদের নিজেদের ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু ছায়াগুলো নড়ছে না, বরং শূন্য চোখে তাদের দিকে তাকিয়ে আছে। ছুটল, কিন্তু যতই তারা ছুটছে পথ যেন ঘুরে আবার একই জায়গায় নিয়ে আসছে। আবার সেই শ্মশানের বেদি, আবার সেই মহিলা। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো, আর মুহূর্তের জন্য দেখা গেল মহিলার আসল রূপ। সে আসলে এক অর্ধপোড়া দেহ, মুখের মাংস গলে গেছে, হাতের আঙুলে শুধু হাড়। বিদ্যুৎ নিভে যেতেই চারপাশ থেকে মৃতদের আর্তনাদ শুরু হলো, আর মাটির নিচ থেকে হাত বেরিয়ে এসে 4 জনের পা ধরে ফেলল। ঠান্ডা শক্ত হাড়ের চাপ তাদের টেনে নিচে নামাচ্ছে। রিমি চিৎকার করে উঠল, কেউ বাঁচাও! ঠিক তখনই মহিলা চূড়ান্ত ভয়ঙ্কর গলায় বলল, এখন তোমরা চিরদিনের জন্যে এই শ্মশানের সন্তান। বাতাসের প্রচণ্ড ঝাপটা তাদের কানে যেন হাহাকার ভরে দিল, আর সব কিছু অন্ধকার হয়ে গেল। তাদের চোখ খুলতেই তারা দেখল চারপাশে আর শ্মশান নেই, বরং তারা এক অদ্ভুত ঘরে শুয়ে আছে। ঘরের দেওয়ালে পুরনো বিবর্ণ কাপড়ে ঢাকা, যেন মরচে পড়া রক্তের দাগ লেগে আছে। বাতাসে শীতলতা নয়, বরং ভারী এক স্যাঁতসেঁতে গন্ধ। তন্ময় ধীরে উঠে বসে চারপাশ দেখল। ঘরের মাঝখানে এক বিশাল আয়না, কিন্তু আয়নায় তাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। সোহা ভয়ে ফিসফিস করল, আমাদের ছায়াগুলো তো শ্মশানে আটকে ছিল, তাহলে আমরা? রিমি কেঁপে উঠল, মানে আমরা এখন মৃত? ঠিক তখনই দরজার পাশ থেকে কাঠে খসখস শব্দ শোনা গেল। তারা সবাই একসঙ্গে ঘুরে তাকালো। দরজার ফাঁক দিয়ে দেখা গেল একটা লম্বা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, যার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু 2 চোখে জ্বলছে ফ্যাকাশে নীল আলো। ধীরে ধীরে সেই মূর্তি ঘরে ঢুকল। তারা দেখতে পেল তার হাতে একটা ভাঙা লণ্ঠন, যার ভেতর আগুন নেই, তবুও লণ্ঠন থেকে এক অদ্ভুত আলো বেরোচ্ছে। মূর্তিটি গভীর স্বরে বলল, তোমাদের সময় শেষ। এই ঘরেই তোমাদের আত্মা বন্দী থাকবে, যতক্ষণ না নতুন কোনো আগন্তুক এখানে আসে। আরিজ মরিয়া হয়ে বলল, আমরা চাইলে কি এখান থেকে বেরোনো সম্ভব? মূর্তি থেমে হাসল, একটা ফাঁপা শূন্য হাসি। বেরোনোর পথ একটাই, কাউকে প্রতিস্থাপন করতে হবে। তন্ময় বুঝতে পারল, এর মানে তারা যদি বাঁচতে চায় তবে অন্য কাউকে এখানে নিয়ে আসতে হবে, আর তাদের আত্মা দিয়ে এই ফাঁদ পূর্ণ করতে হবে। কিন্তু কথা শেষ হতেই আয়নাটা কেঁপে উঠল, আর তাতে দেখা গেল তাদের গ্রামের রাস্তা, বাড়ি আর কিছু চেনা মুখ। যেন আয়না তাদের প্রলোভন দেখাচ্ছে, ফিরে যাও যদি সাহস থাকে। রিমি কেঁপে উঠল,
এটা সত্যি নাকি আবার ফাঁদ? হঠাৎ আয়নার ভেতর থেকে সেই শ্মশানের মহিলা দেখা গেল। এবার তার মুখে এক রহস্যময় হাসি। যাও, চেষ্টা করে দেখো, তবে মনে রেখো, ছায়া ছাড়া কেউ ফেরে না। মুহূর্তেই ঘরের মেঝে ফেটে গেল আর ভেতর থেকে ঠান্ডা কুয়াশা বেরোতে লাগলো। সেই কুয়াশার ভেতর অসংখ্য হাত, যেগুলো তাদের পায়ে জড়িয়ে ধরে টেনে নিচে নিয়ে যেতে চাইছে। তারা প্রাণপণে লড়াই করল। তন্ময় কাছে রাখা একটা মরচি ধরা লোহার দণ্ড তুলে কুয়াশার ভেতরে আঘাত করল, কিন্তু হাতগুলো যেন ধোঁয়া, স্পর্শ করেই মিলিয়ে যায়। ঠিক তখনই মূর্তি হঠাৎ লণ্ঠনটা আয়নার দিকে ছুঁড়ে মারল। লণ্ঠন আঘাত করতেই আয়নায় ফাটল ধরল, আর সেই ফাটল থেকে ভেতরের দৃশ্য ধীরে ধীরে অদৃশ্য হতে লাগল। সোহা চিৎকার করে বলল, না, ওটাই তো আমাদের বেরোনোর একমাত্র রাস্তা। কিন্তু মূর্তি ধীরে ধীরে কাছে এসে বলল, রাস্তা কখনো সোজা হয় না, বিশেষ করে মৃত্যুর পর। তারপর হঠাৎ সব আলো নিভে গেল। শেষ যে শব্দ তারা শুনল তা ছিল চারপাশে অসংখ্য মানুষের ফিসফিসানি। নতুন ছায়া, নতুন আত্মা, চক্র সম্পূর্ণ হোক। অন্ধকারে দাঁড়িয়ে তন্ময়, সোহা, রিমি আর আরিজ বুঝতে পারছিল চারপাশে কিছু আছে। শুধু শব্দ নয়, বরং তাদের চারপাশে ঠান্ডা শ্বাসের অনুভূতি, যা ত্বক ভেদ করে হাড় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। হঠাৎ এক ঝলক নীলচে আলো জ্বলে উঠল। তারা দেখল ঘরের দেয়ালে অসংখ্য মুখ, যেগুলো যেন কাঁদছে, কেউ বা রাগে চিৎকার করছে। এগুলো জীবিত নয়, এগুলো মৃত আত্মার ছাপ, যারা এখানে আটকা পড়ে গেছে। মূর্তিটি আবার দেখা দিল, এবার আরও স্পষ্ট। তার মুখে মানুষের কোনো চিহ্ন নেই, চোখ দুটি গভীর গহ্বর, ঠোক ছেড়ে কান পর্যন্ত চলে গেছে। সে ধীরে ধীরে বলল, এখান থেকে পালাতে চাইলে তোমাদের বদলে কাউকে আনতে হবে, না হলে এই দেয়ালের অংশ হয়ে যাবে তোমরা। তন্ময় সাহস করে এগিয়ে গেল। তুমি কে? কেন আমাদের আটকালা? মূর্তি এক অদ্ভুত হাসি হেসে বলল, আমি এক সময় শ্মশানের রক্ষক ছিলাম। আমার কাজ ছিল মৃতদের শান্তি দেওয়া, কিন্তু এক রাতে জীবিতদের লোভে আমি প্রতারিত হলাম। তারা আমাকে আগুনে পুড়িয়ে হত্যা করল, আর আমার আত্মা বন্দী হয়ে গেল এই বাড়িতে। তারপর থেকে আমি একাই নই, প্রতিটি মৃত আত্মা এখানে ফেসে যায়। চক্র ভাঙার একটাই উপায়, নতুন জীবিত আত্মা। রিমি কেঁপে উঠল, মানে আমাদের কাউকে মারতে হবে? হ্যাঁ, মূর্তি ধীরে ধীরে বলল, না হলে তোমরা আমার মতোই হবে, চিরকাল এই দেয়ালের অংশ। ঠিক তখনই আয়নায় আবার গ্রামের রাস্তা দেখা গেল। এবার সেখানে দেখা গেল সোহার ছোট ভাইকে। সে বাজার থেকে ফিরছে। সোহা চিৎকার করে উঠল, না, ওকে নয়। কিন্তু আয়না যেন টেনে আনছিল তাদের মন। যদি তাকে এখানে আনা যায়, তোমরা মুক্তি পাবে। তন্ময়ের চোখে দ্বিধা, বাঁচার ইচ্ছা আর বিবেকের লড়াই। হঠাৎ ঘরের মেঝে কেঁপে উঠল। অসংখ্য কালো হাত আবার বেরিয়ে এলো, এবার আরও শক্তিশালীভাবে। তাদের কোমর পর্যন্ত টেনে নিচ্ছে। দেয়ালের মুখগুলো একসাথে গর্জে উঠল, নতুন আত্মা আনো, না হলে চিরকাল থাকো। আরিজ মরিয়া হয়ে চিৎকার করল, আমরা অন্য রাস্তা খুঁজে নেব। সে আয়নার দিকে ছুটে গিয়ে ভাঙা লোহার দণ্ড দিয়ে আঘাত করল। আয়নায় বিশাল ফাটল ধরল, আর সেই ফাটল থেকে ভয়ঙ্কর সাদা আলো বেরোতে লাগল। মূর্তি চেঁচিয়ে উঠল, না, তুমি চক্র ভাঙতে পারবে না। আলো ক্রমে তীব্র হয়ে উঠল, আর সবাই অনুভব করল তারা যেন শূন্যে ভাসছে, কানে শুধুই বাতাসের গর্জন। তারপর হঠাৎ তারা চারজন নিজেদের গ্রামে দাঁড়িয়ে। চারপাশে ভোরের আলো, পাখির ডাক। মনে হচ্ছিল সবটাই হয়তো স্বপ্ন ছিল। কিন্তু তারা যখন পিছনে তাকালো, দেখল গ্রামের প্রান্তের সেই বাড়ি ভেঙে পড়েছে, কিন্তু জানালায় এখনও দাঁড়িয়ে আছে সেই মূর্তি। তার ঠোঁটের ফাঁকা হাসি ধীরে ধীরে স্পষ্ট হলো, আর ঠান্ডা হাওয়ার সঙ্গে ভেসে এলো এক ফিসফিসানি, চক্র এখনো শেষ হয়নি।